আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 1 ফেব্রুয়ারি 2025 আর আমি অনুপ বিশ্বাস আপনাদের সঙ্গে আছি প্রতিদিনের মতো। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা তুলে ধরব বিশ্বের খ্যাতনামা পত্রিকা ও শীর্ষ অনলাইন পোর্টালগুলো থেকে বাছাই করা কিছু উল্লেখযোগ্য খবর, যেগুলো আজ সারাদিন জুড়ে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আজকের শোতে আপনি পাবেন গাজা, ইসরায়েল, ইয়েমেন, ইরান, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে উঠে আসা বেশ কিছু বড় খবরের বিশ্লেষণ। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি খবর আসছে গাজা থেকে, যা সরাসরি জড়িত আবু উবেদার সঙ্গে। চলুন তাহলে শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংবাদ দিয়েই। দর্শক, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। খবরে বলা হচ্ছে ইসরায়েলি এক হামলায় আবু উবেদা নিহত হয়েছেন। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরেবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবেদার মৃত্যুর খবরে সংগঠনটির ভিতরে তীব্রভাবে নাড়া লেগেছে। এই খবর এখন আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আল আরেবিয়া জানাচ্ছে, ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে তারা খবর পেয়েছে ইসরায়েল গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালায়, যেখানে আবু উবেদা অবস্থান করছিলেন। দর্শক, প্রতিবেদন অনুযায়ী ওই হামলায় অ্যাপার্টমেন্টে থাকা প্রায় সবাই নিহত হয়েছেন। এখন কারা কারা ছিলেন ওই অ্যাপার্টমেন্টে সেটা হয়তো আমি পরের খবরে আপনাদের ডিটেলসে বলতে পারবো। তবে দর্শক, এই প্রতিবেদনে ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, আবু উবেদার মরদেহ তার পরিবার এবং আল কাসাম ব্রিগেডের নেতারা শনাক্ত করে নিশ্চিত করেছেন যে তিনি নিহত হয়েছেন। চলুন এবার ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়া এবং তাদের প্রতিরোধমূলক পদক্ষেপগুলো একটু বুঝে নিই। দর্শক, ইসরায়েলের সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত গত রাতে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের একজন সিনিয়র কমান্ডারকে টার্গেট করে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম ও সরকারি সূত্রগুলো বলছে, তাদের দৃঢ় বিশ্বাস এই হামলায় আবু উবেদা নিহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আবু উবেদার মৃত্যুর বিষয়টি শতভাগ নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এখন আমি যে তথ্যগুলো আপনাদের এই যে জানাচ্ছি, তা এই সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া খবরের ভিত্তিতেই সমস্ত কিছু উপস্থাপন করছি। দর্শক, আইডিএফ অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানের আগে তারা বিশেষ সতর্ক অবলম্বন করেছিল যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলাটি ছিল অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত একটি প্রিসিশন স্ট্রাইক বা সূক্ষ্ম লক্ষ্যভিত্তিক হামলা। আইডিএফ আরও জানায়, অভিযানের আগে আকাশপথে ব্যাপক নজরদারি চালানো হয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো অভিযান পরিচালিত হয়। আর এই গোটা অভিযানের ফলাফল হিসাবে আবু উবেদা নিহত হয়েছেন, এটাই এখন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি। দর্শক, হামলার ঠিক একদিন আগে মানে গত শুক্রবার আবু উবেদা একটি জোরালো বিবৃতি দিয়েছিলেন। সেটিই ছিল তার শেষ বার্তা। তিনি বলেন, ইসরায়েলি বন্দীরা এখন হামাসের যোদ্ধাদের সঙ্গেই অবস্থান করছেন। তারা এমন জায়গাতেই রয়েছেন যেখানে সরাসরি যুদ্ধ চলছে। আবু উবেদা আরও বলেন, আমরা চেষ্টা করব বন্দীদের প্রাণ রক্ষার জন্য যতটা সম্ভব নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু তারা আমাদের যোদ্ধাদের সঙ্গেই থাকবে সরাসরি ফ্রন্ট লাইনে, আর সেখানে তাদের জীবনও ঝুঁকির মধ্যেই থাকবে। যদি আমাদের যোদ্ধারা নিহত হয় তাহলে সেই বন্দীদেরও মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে। এই ছিল আবু উবেদার শেষ বার্তা। আর আজ তার মৃত্যুর খবরে হামাস বড় একটা ধাক্কা খেল। সত্যি বলতে এটি তাদের জন্য একটা ভয়াবহ ক্ষতি। কারণ দর্শক, আবু উবেদা শুধু হামাসের একজন সামরিক মুখপাত্রই ছিলেন না, গাজার রেজিস্ট্যান্স মুভমেন্টের সবচেয়ে বড় চেহারা হিসাবেও তাকে দেখা হতো। হামাসের পক্ষ থেকে যে সব অডিও বা ভিডিও বার্তা প্রকাশিত হতো, সেগুলোতে তার উপস্থিতি থাকতো সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে। তাই যদি এই খবর সত্যি হয়, আমি আবারও বলছি, যদি সত্যি হয় তাহলে এই ক্ষতি শুধু সামরিক দিক থেকেই নয়, মানসিক এবং রাজনৈতিক দিক থেকেও হামাসের জন্য বিরাট আঘাত হবে।
ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেব, এইসব নামের পর এটাও হামাসের জন্য সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি হয়ে উঠতে পারে যদি সত্যি আবু উবেদা নিহত হয়ে থাকেন। আবু উবেদার উপর ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। আমিরাত থেকে পরিচালিত স্কাই নিউজ আরেবিয়া এক ফিলিস্তিনি সূত্রের বরাতে জানিয়েছে, এই হামলার পরপরই হামাসের যোদ্ধারা পুরো এলাকাটি ঘিরে ফেলে। যে ভবনে হামলা চালানো হয় এবং যেটিতে আবু উবেদা থাকার কথা বলা হচ্ছে, সেই জায়গার আশপাশে কাউকে যেতে দেওয়া হয়নি। আর এটা করা হয়েছিল এই কারণে যেন হামাসের যোদ্ধারাই নিজেদের হাতে ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করতে পারেন। রিপোর্টে এটাও বলা হয়েছে যে অ্যাপার্টমেন্টে গতকাল হামলা হয়েছিল সেটি আবু উবেদা কিছুদিন আগেই তার পরিবার সহ ভাড়া নিয়েছিলেন। হামলার সময় তার স্ত্রী আর সন্তানরাও ওই ঘরের ভিতরেই ছিলেন। তবে রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি এই হামলায় তার পুরো পরিবারই মারা গেছেন কিনা। তবে যেভাবে ঘটনাস্থলের চিত্র উঠে এসেছে আর যত সংখ্যক মরদেহ উদ্ধার হয়েছে তা থেকেই বোঝা যাচ্ছে ক্ষতি ছিল ভয়াবহ। এখন আমি কিছু বিষয় আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা শেয়ার করেছে ইরনি নামের এক ইসরায়েলি সংস্থা। অনেক দিন ধরেই এমন ধারণা ছিল যে আবু উবেদার মুখে যে মুখোশের আড়াল থাকে সেটার পিছনে ঠিক এই চেহারাটাই আছে। তাই এখন বলা হচ্ছে এই ছবিটাই হতে পারে আবু উবেদার আসল মুখ। দর্শক, যদি এই খবর সত্যি হয় তাহলে খুব শীঘ্রই হামাস নিজেরাই তার মুখ প্রকাশ করবে, মানে আসল মুখটা প্রকাশ করে দেবে। আপনারা তো সবসময় আবু উবেদাকে মুখোশ পরা অবস্থাতেই দেখেছেন। হামাসের পক্ষ থেকে যখনই কোনো বার্তা আসতো সেটা তিনিই দিতেন। দর্শক, একটা কথা এখানে মনে রাখবেন, হাসান নাসিরুল্লাহ সম্পর্কে যেদিন ইসরায়েল দাবি করেছিল, যেদিন তারা বলেছিল তাকে মেরে দেওয়া হয়েছে, তার 3-4 দিন পর হিজবুল্লাহও স্বীকার করে নেয় যে হ্যাঁ, তিনি নিহত হয়েছেন। মোহাম্মদ দেফের ব্যাপারেও যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল বারবার যেসব দাবি করেছিল সেগুলো শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। তারপর আপনার ইসমাইল হানিয়ার খবরও প্রথম জানিয়েছিল ইসরায়েলিরাই। হুতিদের উপর যে হামলা হয়েছিল গত শুক্রবার, সেই খবরও প্রথম তারাই প্রকাশ করেছিল যে তারা ওই হামলা চালিয়ে তাদের মেরে দিয়েছে। তাহলে এখন যা দেখা যাচ্ছে ইসরায়েল যেসব দাবি করছে সেগুলো কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর একে একে সত্য প্রমাণিত হচ্ছে। মানে সোজা কথায় বললে এই মুহূর্তে ইসরায়েল যাকে চাইছে, যেখানে চাইছে তাকে টার্গেট করে মেরে দিচ্ছে। এখন আল মায়াদিন ইংলিশ একটি ভিডিও শেয়ার করেছে যেখানে বলা হয়েছে হামাসের মুখপাত্র আবু উবেদা এই বিল্ডিংটাতেই অবস্থান করছিলেন যখন ওই হামলা চালানো হয়। এটাই সেই জায়গা বলা হচ্ছে যেখানে হামলা হয়েছে আর যেখানে আবু উবেদার অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। আপনারা নিজের চোখে দেখুন কি পরিমাণ কংক্রিট, দেয়াল, বারান্দা, পিলার সব কিছু একেবারে গুড়িয়ে গেছে। নিচে থাকা গাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এমন একটা বিশাল বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে। দর্শক, এটা ছিল একদম নিখুঁত লক্ষ্য করে চালানো একটি আঘাত। সরাসরি কোনো বড় মিসাইল ছুঁড়ে পুরো বিল্ডিং না ওরকমভাবে উড়িয়ে দেওয়া হয়নি, বরং খুব সম্ভবত ড্রোন কিংবা ছোট কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে একদম হিসেব করে আঘাত করা হয়েছে। আর এই হামলায় কেবল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের আগে থেকেই টার্গেট করা হয়েছিল। দর্শক, এখানে একটা বিষয় আছে। ধরুন কোনো একটা বিল্ডিংয়ে, পুরো বিল্ডিংয়ে যদি আঘাত করা হয় তখনও কিছু মানুষ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন একেবারে নির্দিষ্ট জায়গায় প্রিসিশন অ্যাটাক করা হয়, মানে খুব সীমিত একটি পয়েন্টে মিসাইল মারা হয়, তখন আশপাশের 20 থেকে 50 মিটারের মধ্যে কেউই আর রেহাই পায় না। দ্য জেরুজালেম পোস্টের একটি হেডলাইন এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল দাবি করেছে একজন ফিলিস্তিনি সূত্র এই খবর নিশ্চিত করেছে হামাসের মুখপাত্র আবু উবেদার মৃত্যু। দর্শক, এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই তথ্য সংবাদ মাধ্যমগুলোকে দেওয়া হয়েছে। আর এইসব মিডিয়া হাউসগুলো কিন্তু ওই অঞ্চলের বড় বড় সংস্থা। সুতরাং তারা যদি এই খবর কোনো সূত্রের ভিত্তিতে ছাপে তাহলে বোঝাই যায় তাদের সেই সূত্রও যথেষ্ট শক্তিশালী। মানে হামাস এবার একটা বড় ক্ষতির মুখে পড়েছে। দর্শক, কিছু আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই। হুতি সরকারের প্রধানমন্ত্রী এই তথ্য এখন নিশ্চিত হয়ে গেছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
যখন তিনি তার সুপ্রিম লিডারের বক্তব্য শুনছিলেন অন্যান্য মন্ত্রীদের সঙ্গে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো হুতি প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও 8 জন মন্ত্রীও নিহত হয়েছেন। এই হামলাটি হয়েছিল গত বৃহস্পতিবার, যখন ইসরায়েল একটি এয়ার স্ট্রাইক চালায়। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের প্রধানমন্ত্রী গালিব আল রুহাই এবং আরও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন রাজধানী সানায়। এখন আমি আপনাদের বলে দিচ্ছি কারা কারা ঠিক নিহত হয়েছেন, কতজন মন্ত্রী ছিলেন সেই তালিকায়। দর্শক, রিপোর্ট অনুযায়ী এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন হুতিদের পলিটিক্যাল ব্যুরোর ডিরেক্টর, প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ, হুতি সরকারের ক্যাবিনেট সেক্রেটারি, আইনমন্ত্রী, অর্থ ও বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং জনসংযোগ মন্ত্রীও। এই সবাই গত বৃহস্পতিবারের সেই হামলায় প্রাণ হারিয়েছেন। এটা একটা বড় খবর, যদিও আমরা এই খবর আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, তাই এটাকে এখন আর বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। আজকের সবচেয়ে বড় খবর ছিল গাজা থেকে, যেটা আমি আপনাদের অনেক বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। এদিকে দর্শক, ইরান থেকেও একটি খবর এসেছে। ইরান বলছে যে কোনো ধরনের হুমকির মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত, সব স্তরে। দেখুন, এই ধরনের কথা আমরা আগেও শুনেছি। মে মাস বা জুনের শুরুতেও এই সুরেই কথা বলছিল ইরান, যে তারা পুরোপুরি সজাগ এবং সতর্ক অবস্থায় রয়েছে। আর এখন আবার এই রকম বার্তা যখন আসে, তখন বুঝে নিতে হবে যে চতুর্দিকে কোনো না কোনো রকমের বিপদের ইঙ্গিত আছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলছেন, আমাদের সর্বোচ্চ নেতা, যার নেতৃত্বে আমরা কাজ করছি, তার দিক নির্দেশনায় আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে আমরা তৈরি। আর যদি শত্রুপক্ষ আবার কোনো বেয়াদবি করে, ইরানের উপরে হামলা চালাতে আসে বা আমাদের অসম্মান করে, তাহলে তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। যে কোনো মূল্যেই হোক জবাব দেওয়া হবে, এটাই তাদের বার্তা। এখন দর্শক, শেষ করার আগে এই প্রতিবেদনের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।